মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শোনো শোনো বাবা, উপায় যথেষ্ট আছে। বৌমাকে পরিত্যাগ করে একটা গোপনে প্রায়শ্চিত্ত করো। আমি কোনো মতেই স্ত্রীকে সরযুকে ত্যাগ করতে পারবো না কাকা। মায়ের হাতে একটি পয়সাও ছিল না। 7-8 দিন আমরা ভিক্ষা করে কোনো রকমে থাকি। তারপরে যা ঘটেছিল তুমি নিজেই জানো। মির্চি গল্প গোল্ড মাইন। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রনাথ। হরিদয়ালের বামুন ঠাকুরন সুলোচনা যে কুলত্যাগী তার প্রমাণ মিলতেই সে নিরুদ্দেশ হয়। এই খবর চেপে রাখতে রাখাল দাস 2000 টাকা বা সরজুর বরের ঠিকানা চায়, যা দিলে সরজুর জীবন ধ্বংস হয়ে যাবে। সরজুকে বাঁচাতে গিয়ে হরিদয়াল কি নিজের জীবনের সর্বনাশ ডেকে আনবে? গলির শেষে কৈলাস খুড়োর বাড়ি। হরিদয়াল সেখানে এসে দেখলেন কেউ নেই। ডাকলেন, খুড়ো, বাড়ি আছো? কেউ সাড়া দিল না দেখে তিনি ঘরের মধ্যে এলেন। দেখলেন কৈলাস প্রদীপের আলোতে মন দিয়ে শতরঞ্জ সাজিয়ে একা বসে আছেন। হরিদয়াল বললেন, খুড়ো একাই দাবা খেলছো? এতক্ষণে কৈলাসের যেন হুঁশ হলো। খুড়ো চেয়ে দেখে বললেন, এসো বাবাজি, এই চালটা বাঁচাও দেখি। হরিদয়াল বিরক্ত হয়ে মনে মনে গালি পেড়ে বললেন, নিজের জাত বাঁচে না, ও বলে কিনা দাবার চাল বাঁচাও। কি বলো বাবাজি? বলি, সেদিনের ব্যাপারটা সব শুনেছিলে? কি ব্যাপার? সেই যে আমাদের ভেতরের উঠোনে সেদিনকার গোলযোগ। না, কিছুই প্রায় শুনতে পাইনি। আরে অত আস্তে আস্তে গোলমাল করলে কি করে শুনি বলো? কিন্তু সেদিনকার খেলাটা কিরকম জমেছিল মনে আছে? মন্ত্রীটা তুমি কোনো মতেই বাঁচাতে পারতে না। আচ্ছা, এই তো ছিল। হ্যাঁ, ওই বাঁচাও দেখি কেমন। মন্ত্রী চুলোয় যাক, জিজ্ঞাসা করি সেদিনকার কথাবার্তা কিছু শোনোনি? খুড়ো হরিদয়ালের বিরক্ত মুখের দিকে চেয়ে এইবার একটু লজ্জিত হয়ে বললেন, কি জানি বাবাজি, স্মরণ তো কিছুই হয় না। আচ্ছা, সংসারের কোনো কাজই না হয় না করলে, কিন্তু পরকালটা মানো তো? মানি বই কি, তবে সেকালের একটা কাজও করেছো কি? একদিনের জন্য মন্দিরে গিয়েছিলে কি? তুমি এই 20 বছর কাশীবাসী হয়েছ, কিন্তু বোধহয় 20 দিনও ঠাকুর দর্শন করনি। পুজো পাঠ তো দূরের কথা। না দয়াল, 20 দিনের বেশি হবে। তবে কি জানো বাবাজি, সময় পাই না বলেই ওই পুজো টুজোগুলো হয়ে ওঠে না। এই দেখো না, সকালবেলাটাই শম্ভু মিশিরের সঙ্গে এক চাল বসতেই হয়। লোকটা খেলে ভালো। এ বাজি শেষ হতেই সেই দুপুর বেজে যায়। তারপর আহ্নিক সেরে পাক করতে আহার করতে বেলা শেষ হয়। তারপর বাবাজি ওই গঙ্গা পাড়ের সঙ্গেও এক চাল। তা যাই বলো, লোকটা খেলার বড় তারিফ করতেই হয়। ঘোড়া যা চালে না, আমাকে তো সেদিন প্রায় মাত করেছিল। ঘোড়ার গজ দুটো দু কোণ থেকে চেপে এসে আমি বলি, বুঝি হয়েছে হয়েছে, দুপুরবেলা গঙ্গা পাড়ে আর সন্ধ্যের পর মুকুন্দ ঘোষের বৈঠকখানা, আর তোমার সময় কোথায়? কিন্তু খুড়ো, দিনও তো আর বেশি নেই। পরকালের জন্য প্রস্তুত হওয়া উচিত, আর সে কথা কিছু কিছু ভাবাও দরকার। যাওয়ার সময় তো আর দাবার পুটুলিটা সঙ্গে নিতে পারবে না। না দয়াল, না, দাবার পোটলিটা বোধহয় সঙ্গে নিতে পারবো না। আর প্রস্তুত হবার কথা বলছো বাবাজি? প্রস্তুত আমি হয়েই আছি। যেদিন ডাক আসবে, ওইটে কারোর হাতে তুলে দিয়ে সোজা রওনা হয়ে পড়ব। সেজন্য চিন্তার বিষয় আর কি আছে? কিছুই নেই, কোনো শঙ্কা হয় না? কিছু না বাবাজি, কিছু না।
যেদিন কমলা আমার চলে গেল, যেদিন কমলচরণ আমার মুখের দিকেই চোখ রেখে চোখ বুঝল, সেদিন থেকেই শঙ্কা, ভয় প্রভৃতি উপদ্রবগুলো তাদের পিছন পিছনই চলে গেল। কেমন করে যে গেল সে কথা একদিনের জন্য জানতে পারলাম না বাবাজি। থাক সেসব কথা, এখন আমার কথাটা শুনবে? বলো বাবাজি। দয়াল তখন সেদিনের রাখাল দাস সুলোচনার কাহিনী একে একে শুনিয়ে শেষে বললেন, এখন উপায়? হরিদয়ালের মুখে সব শুনতে শুনতে কৈলাসের সবসময় হাসি খুশি থাকা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কাতর হয়ে তিনি বললেন, না না, এমন হয় না হরিদয়াল। সুলোচনা সতী সাবিত্রী ছিলেন। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু মেয়েরা সবই পারে। ছি 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 ছি, অমন কথা মুখে এনো না। মানুষ মাত্রেই পাপ পুণ্য করে থাকে, এতে স্ত্রী পুরুষের কোনো তফাৎ দেখি না। কিন্তু এখন যে জাত যায়, এখানকার লোকে আমাকে যে এক ঘরে করবে। করলেই বা? করলেই বা কি বলছো, একটু বুঝে বলো খুড়ো। বুঝেই বলছি দয়াল, তোমার বয়স তো কম হয়নি, বোধহয় 50 পার হলো। এতটা বয়স তো যাচ্ছিল, বাকি 2-4 বছর নয় নাই রইল। বাবাজি, এতই কি তাতে ক্ষতি? ক্ষতি নেই, জাত যাবে, ধর্ম যাবে, পরকালে জবাব দেব কি? এই জবাব দেবে যে একজন অনাথাকে আশ্রয় দিয়েছিল। হরিদয়াল চুপ করে থেকে ভাবতে লাগলেন, কথাটা তার মনের সঙ্গে একেবারেই মিলল না। কিছুক্ষণ পরে বললেন, তবে সুলোচনার জামাইয়ের ঠিকানা দেব না। কিছুতেই না। এক বেটা বদমাইশ মাতাল, সে ভয় দেখিয়ে তোমার কাছে টাকা আদায় করবে, আর এক ভদ্র সন্তানের কাছে টাকা আদায় করবে, আর তুমি তাকে সাহায্য করবে। কিন্তু না করলে যে আমার সর্বস্ব যায়, একজন যজমানও আসবে না, আমি খাবোটা কি? সে ভয় করো না, আমি সরকার বাহাদুরের কল্যাণে 20 টাকা পেনশন পাই। খুড়ো ভাইপো তাতেই চলে যাবে। আমরা খাবো আর দাবা খেলবো, ঘর থেকে কোথাও বেরোবো না। বিরক্ত হলেও এরকম বালকের মতো কথায় হরিদয়াল হেসে বললেন, আরে খুড়ো, আমার বোঝা তুমিই বা কেন ঘাড়ে নেবে, আর আমি বা কেন পরের হাঙ্গামা মাথায় বয়ে জাত ধর্ম খোয়াবো? তার চেয়ে ঠিক তো, তার চেয়ে তাদের নাম ধাম ঠিকানা সব বলে দিয়ে একটা গরিব অভাগা মেয়েকে তার স্বামী, সংসার, সম্মান সমস্ত থেকে বঞ্চিত করে এই বুড়ো হাড়গোড়গুলো ভাগাড়ের শিয়াল কুকুরের কাছ থেকে বাঁচাতে হবে। বাঁচাও গে বাবাজি, কিন্তু আমাকে বলতে এসে ভালো করনি। তবে যখন মতলব নিতেই এসেছ, তখন আর একটা কথা বলে দিই, এ হলো ঈশ্বরী কাশীধাম, মা অন্নপূর্ণার রাজত্ব। এখানে বাস করে তার সতী মেয়েদের পিছনে লেগে মঠের ওপর বড় সুবিধা হবে না বাবা। খুড়ো কি এবার সাপ সম্পাদ করছো? না, তোমরা কাশীর পান্ডা, স্বয়ং বাবার বাহন, আমাদের সাপ সম্পদ তোমাদের লাগবে না, সে ভয় তোমার নেই। কিন্তু যে কাজে হাত দিতে যাচ্ছ বাবা, সে বড় নিরাপদ জিনিস নয়। সতী সাবিত্রীকে জমে ভয় করে, সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছি। অনেকদিন একসঙ্গে দাবা খেলেছি, তোমাকে ভালোবাসি। হরিদয়াল জবাব দিলেন না, মুখ কালি করে উঠে দাঁড়ালেন। বাবাজি, কথাটা তাহলে রাখবে না? পাগলের কথা রাখতে গেলে পাগল হওয়া দরকার। কৈলাস চুপ করে রইলেন। হরিদয়াল বার হয়ে গেলেন। কৈলাস দাবার পুঁটুলিটা টেনে নিয়ে গিঁট বাঁধতে বাঁধতে মনে মনে ভাবলেন, বোধহয় ওর কথাই ঠিক। আমার পরামর্শ হয়তো সংসারে সত্যিই চলে না। কই, এত বয়স হলো, কেউ তো কখনো পরামর্শ করতে আসেনি। কিন্তু অনেক রাত পর্যন্ত ভেবেও তিনি ঠিক করতে পারলেন না, কেন এই সূর্যের আলোর মতো পরিষ্কার এবং স্ফটিকের মতো স্বচ্ছ জিনিসটা লোকে গ্রহণ করে না, কেন এই সহজ ভাষাটা সংসারের লোক বুঝে উঠতে পারে না। ওদিকে সেই রাতেই হরিদয়াল অনেক চিন্তার পর
মন স্থির করে চন্দ্রনাথের খুড়ো মণিশঙ্করকে চিঠি লিখে দিলেন যে, মহাশয়, আপনার ভ্রাতুষ্পুত্র চন্দ্রনাথ স্বেচ্ছায় এক বেশ্যাকন্যা বিবাহ করিয়া ঘরে নিয়ে গিয়াছেন। চিঠি এসে পৌঁছল মণিশঙ্করের হাতে। হরিদয়াল সমস্ত কথা পরিষ্কার করে লিখে দিয়েছিলেন। সেই জন্যই মণিশঙ্করের সহজেই বিশ্বাস হল সংবাদটা মিথ্যে নয়। কিন্তু বুঝতে পারলেন না এক্ষেত্রে কর্তব্য কি। এ খবরটা তাঁর পক্ষে সুখেরই হোক বা দুঃখেরই হোক, গুরুতর যে তাতে সন্দেহ নেই। এত ভার তাঁর একা বইতে কষ্ট হল। তাই স্ত্রীকে নিরিবিলিতে পেয়ে মোটামুটি খবরটা জানিয়ে বললেন, আচ্ছা, আমার পরামর্শ নিলে কি এমন হতো? এত বড় জুয়াচুরি ঘটতে দিতাম? যাই হোক, শোনো, কথাটা এখন 5 কান করো না, ভালো করে ভেবে দেখা উচিত। কিন্তু ভালো করে ভাবতে সময় লাগে। 2-4 দিন অপেক্ষা করতে হয়। মেয়েরা এতটা পারে না। তাই হরিদয়ালের চিঠির মূল কথাগুলো 2-4 কান করে ক্রমশ সংখ্যায় বাড়তে লাগল। মেয়ে দেখার দিন হরিবালা সেই কথাই শুনতে পেয়েছিলেন। তাই ভয়ে ভয়ে সেদিন জানতে এসেছিলেন চন্দ্রনাথ সরজুকে কতখানি ভালোবাসেন। তবে বল দেখি, চন্দ্রনাথ তোকে কতখানি ভালোবাসে? খুব দয়া করেন। দয়ার কথা নয়, খুব একেবারে বড় বেশি ভালোবাসে কিনা। বড় বেশি কিনা কেমন করে জানবো? সত্যি জানিস নে? না। স্ত্রী জানে না স্বামী তাকে কতখানি ভালোবাসে? এইখানেই আমার বড় ভয় হয়। সেদিন মেয়ে মহলে ফিসফাসের মধ্যে এ প্রশ্নটা খুব উৎসাহের সঙ্গে আলোচনা করা হয়েছিল। কেননা তারাই প্রথম বুঝেছিল যে শুধু ভালোবাসার গভীরতার উপরেই সরজুর ভবিষ্যৎ নির্ভর করে আছে। সকলেই চাপা গলায় কথা বলছিল, কিন্তু সকলের মুখ চোখে একটা পৈশাচিক আনন্দও যেন লুকিয়েছিল। সেখানে এসে উপস্থিত হলেন চন্দ্রনাথের মামি হরকালী। প্রথমটা হরকালী কি নিয়ে ফিসফাস বুঝলেন না, অবাক হয়ে চেয়ে রইলেন। তারপরে বললেন, কি হয়েছে? রামময়ের বৃদ্ধা মা ফুঁস করে নিঃশ্বাস ফেলে বললেন, আর কি হবে বড় গিন্নি, যা হবার তাই হয়েছে, সর্বনাশ হয়েছে। এই বলে তিনি কাহিনীটা আর একবার আগাগোড়া শোনালেন। বলার সময় অল্প স্বল্প ভুলচুক যা হলো তার 5 জনে শুধরে দিল। এইভাবে হরকালী সবটা বুঝলেন এবং ভাবলেন, সত্যি সর্বনাশ ঘটেছে। কিন্তু সে কতটা তার নিজের এবং কতটা আরেকজনের, সেই কথাটাই বেশ করে অনুভব করতে তিনি নিঃশব্দে উঠে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করলেন। যারা খবর দিয়ে ভালো করতে এসেছিলেন তারা ভালো করলেন কি মন্দ করলেন ঠিক বুঝতে না পেরে হতবুদ্ধি হয়ে চিন্তিত বেজার মুখে একে একে সরে পড়লেন। একা ঘরের মধ্যে এসে হরকালীর ভয় হল তার পোড়া কপালে এত বড় সুসংবাদ শেষ পর্যন্ত টিকবে কিনা। তিনি ভাবলেন, যদি নাই টেকে তো কিচ্ছু করার নেই, কিন্তু যদি কপাল ভালো হয়েই থাকে আর যদি ভগবান এতদিন পরে সত্যি মুখ তুলে চেয়ে থাকেন, তাহলে আমার বঞ্চিটি এখনো আছে, এখনো সে পরের হাতে গিয়ে পড়েনি। এই তার সময়। ঠাকুর ঠাকুর ঠাকুর, এবার একটু মুখ তুলে যাও, এবার একটু মুখ তুলে যাও। শুধু ঠাকুরের ভরসায় বসে থাকলে হবে না, নিজেকেও কিছু করতে হবে বুঝল হরকালী। শেষ পর্যন্ত যে প্রাণপণ করে দেখতেই হবে তাতে আর তার কিছুমাত্র সংশয় রইল না। তিনি মুখ করুণ করে চন্দ্রনাথ যেখানে লেখাপড়া করছিল সেইখানে এসে বসলেন। তার মুখের ভয়ঙ্কর ভাব দেখে চন্দ্রনাথ চিন্তিত হয়ে বলল, কি হয়েছে মামিমা?
প্রশ্ন আসতেই সুযোগ পেয়ে গিয়ে হরকালী কপাল চাপড়ে কাঁদো কাঁদো হয়ে বললেন, বাবা চন্দ্রনাথ, দুঃখী বলে কি আমাদের শাস্তি দিতে হয় বাবা? মামিমার কথা শুনে চন্দ্রনাথ হতবুদ্ধি হয়ে গেল। সে কি করেছে তা কিছুতেই ভেবে পেল না। হরকালী বলতে লাগলেন, আর বাকি কি আছে? এক মুঠো ভাতের জন্য জাত গেল, ধম্ম গেল। আচ্ছা বাবা, খাবার থাকলে তুমি কি এমন করে আমাদের সর্বনাশ করতে পারতে বলো? চন্দ্রনাথ মামির কথার আগামোড়ো কিছুই ধরতে পারলেন না, কিন্তু কিছু একটা মামি বলতে চায় বুঝতে পেরে কিছুক্ষণ চুপ করে থেকে অনেকটা শান্তভাবে বলল, হয়েছে কি? এতক্ষণে আসল কথাটা বলার সুযোগ এসেছে বুঝতে পেরেই হরকালী আঁচল দিয়ে মিথ্যে চোখ মুছে বললেন, পোড়া কপালে যা হবার তাই হয়েছে। আমার সোনার চাঁদ তুমি, আর তোমাকে ডাকিনীরা ভুলিয়ে এই কাণ্ড করেছে। পায়ে পড়ি মামিমা, খুলে বলো। আর কি বলবো, তোমার খুড়োকে গিয়ে জিজ্ঞেস করো। এতক্ষণ ধৈর্য ধরে থাকার পরে মামিমার এই কথা শুনে চন্দ্রনাথ এবার বিরক্ত হল। বলল, খুড়োকেই যদি জিজ্ঞাসা করব তবে তুমি অমন করছো কেন? আমাদের সর্বনাশ হয়েছে তাই এমন করছি বাবা, আর কেন? চন্দ্রনাথ মামা ও মাইমাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করত, কিন্তু এরকম ব্যবহারে অত্যন্ত বিরক্ত হতে হয়। সে বিরক্ত হয়েছিল, আরও বিরক্ত হয়ে বলল, যদি সর্বনাশ হয়েই থাকে তো অন্য ঘরে যাও, আমার সামনে এমন করো না। হরকালী তখন চন্দ্রনাথের মৃতামায়ের নাম বলে হাউমাউ করে কেঁদে উঠলেন। ওগো, তুমি আমাদের ডেকে এনেছিলে, আর আজ তোমার ছেলে আমাদের তাড়িয়ে দিচ্ছে গো, দেখো তুমি। চন্দ্রনাথ ব্যাকুল হয়ে মামির হাত চেপে ধরে বলল, আচ্ছা, খুলে না বললে কেমন করে বুঝবো মামি? কি সে তোমাদের সর্বনাশ হলো? সর্বনাশ সর্বনাশই করছো, কিন্তু এখন পর্যন্ত একটা কথাও বলতে পারলে না। চন্দ্রনাথ আবার নরম হয়েছে বুঝেই হরকালী আর একবার চোখ মুছে বললেন, তুমি কি কিছুই জানো না বাবা? না। তোমার খুড়োকে কাশি থেকে তোমাদের পান্ডা চিঠি লিখেছে। কি লিখেছে? হরকালী তখন ঢোক গিলে মাথা নেড়ে বললেন, বাবা, কাশিতে তোমাকে একা পেয়ে ডাকিনীরা ভুলিয়ে যে বেশ্যার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিয়েছে। কথাটা শুনে চন্দ্রনাথ বিস্ফারিত চোখে প্রশ্ন করল, সে কি? কার গো? আবার কপাল চাপড়ে কান্নার ভাব গলায় এনে হরকালী বললেন, তোমার। কথাটা যেন শুনেও বুঝল না চন্দ্রনাথ। মামিমার কাছে সরে এসে ধীরভাবে জিজ্ঞাসা করল, কার বিশ্বের সঙ্গে বিয়ে হয়েছে? আমার? হ্যাঁ। তার মানে বিয়ের আগে সরোজ বেশ্যাবৃত্তি করত? মামিমা, ওকে যে 10 বছরের একটি ঘরে এনেছি, সে কথা কি তোমার মনে নেই? তা ঠিক জানি নে চন্দ্রনাথ, কিন্তু ওর মায়ের কাশিতে নাম আছে। তবে সরোজুর মা বেশ্যাবৃত্তি করত, ও নিজে নয়। চন্দ্রনাথের শান্ত ভাব ও প্রশ্নের প্যাঁচে হরকালী মনে মনে উদ্বিগ্ন হয়ে তাড়াতাড়ি বললেন, ওই একই কথা বাবা, একই হলো। কাকে কি বলছো মামিমা? তুমি কি পাগল হয়েছ? ধমক খেয়ে হরকালী কাঁদো কাঁদো হয়ে বলতে লাগলেন, পাগল হবারই কথা যে বাবা। আমাদের দুজনের প্রায়শ্চিত্ত করে দাও, তারপর যেদিকে দু চোখ যায় আমরা চলে যাব। এর চেয়ে যে ভিক্ষে করে খাওয়া ভালো গো। হ্যাঁ, সেই ভালো। তবে চলে যাই? যাও। চন্দ্রনাথ কথা বলল মুখ ফিরিয়ে। তখন হরকালী আবার সশব্দে কপাল চাপড়ে বললেন, আমার পোড়া কপাল শেষে এই অদৃষ্টে ছিল গো।
চন্দ্রনাথ এবার মামিমার দিকে তাকিয়ে যথেষ্ট গম্ভীর হয়ে বলল, তবু পরিষ্কার করে বলবে না, তাই তো? সব তো বলেছি। কিছুই বলনি। চিঠি কই? তোমার কাকার কাছে। তাতে কি লেখা আছে? তাও তো বলেছি। চন্দ্রনাথ ফিরে এসে চৌকির ওপর বসে পড়ল। গভীর লজ্জায় ও ঘৃণায় তার পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত বারদুই শিউরে উঠে সমস্ত দেহ যেন অসাড় হয়ে আসতে লাগল। তার মুখ দিয়ে শুধু বার হল, ছি। এবার হরকালী তার মুখের দিকে চেয়ে মনে মনে ভয় পেলেন। এমন ভীষণ কঠোর ভাব কোনো মরা মানুষের মুখেও কেউ কোনোদিনও দেখেনি। তিনি নিঃশব্দে উঠে গেলেন। কই চিঠি দেখি। কাকার সামনে দাঁড়িয়ে চোয়াল শক্ত করে চন্দ্রনাথ প্রশ্ন করতেই মণিশঙ্কর নিঃশব্দে বাক্স খুলে একখানি চিঠি তার হাতে দিলেন। চন্দ্রনাথ সমস্ত চিঠিটা বারদুই পড়ে শুকনো মুখে প্রশ্ন করল, প্রমাণ? রাখাল দাস নিজেই আসছে। তার কথায় বিশ্বাস কি? তা বলতে পারি নে, যা ভালো বিবেচনা হয় তখন করো। সে কি জন্য আসছে? এ কথা প্রমাণ করে তার লাভ? ওরে বাবা, লাভের কথা তো চিঠিতেই লেখা আছে। 2000 টাকা চায়। চন্দ্রনাথ কাকার মুখের দিকে স্থির দৃষ্টি রেখে সহজভাবে বলল, এ কথা প্রকাশ না হলে সে ভয় দেখিয়ে টাকা আদায় করতে পারত, কিন্তু সে আশায় তার ছাই পড়েছে। কাকা, আপনি এক হিসাবে আমার উপকারই করেছেন, এতগুলো টাকা বাঁচিয়ে দিয়েছেন। মণিশঙ্কর লজ্জায় মরে গেলেন। ইচ্ছা হলো বলেন যে তিনি এ কথা প্রচার করেননি, কিন্তু তবুও এটা মনে হলো তার জন্যই কথাটা বেরিয়েছে। স্ত্রীকে না বললে কে জানতে পারত। সুতরাং মুখ নিচু করে বসে রইলেন। চন্দ্রনাথ আবার বলল, এ গ্রাম আমাদের, অথচ একজন পথের ভিখিরি, একটা মাতাল লম্পট আমাকে অপমান করবার জন্য আমারই গ্রামে, আমারই বাড়িতে আসছে যে কি সাহসে, সে কথা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই না, কিন্তু এই কথাটা আজ আপনাকে জিজ্ঞাসা করি। কাকা, আমার মৃত্যু হলে কি আপনি সুখী হন? মণিশঙ্কর কথাটা শুনে শিউরে তাড়াতাড়ি জিভ কেটে বললেন, হ্যাঁ? ছি 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 বাবা, ছি। তাও কি হতে পারে? হ্যাঁ, না না না, অমন কথা মুখেও এনো না চন্দ্রনাথ, অমন কথা মুখেও এনো না বাবা। আর কোনোদিন আনবার দরকার হবে না। আপনি আমার পূজনীয়, আর যদি কোনো অপরাধ করি ক্ষমা করবেন। আমার সমস্ত বিষয় সম্পত্তি আপনি নিন, নিয়ে আমার উপর সন্তুষ্ট হন। শুধু শুধু যেখানেই থাকি কিছু কিছু মাসোহারা দেবেন। ঈশ্বরের নামে শপথ করে বলছি, এর বেশি আর কিচ্ছু চাইব না, কিন্তু এই সর্বনাশ আমার করবেন না। তার গলা বুঝে এলো এবং ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে সে কোনো মতে কান্না থামিয়ে ফেলল। মণিশঙ্কর উঠে দাঁড়িয়ে চন্দ্রনাথের ডান হাত চেপে ধরে কেঁদে ফেললেন। বললেন, বাবা চন্দ্রনাথ, আমার স্বর্গীয় দাদা, তুমি হলে একমাত্র বংশধর। আমি ভিক্ষা চাইছি বাবা। আরে বুড়ো কাকাকে এমন করে তুমি কথার ঘা দিও না বাবা, এভাবে কথার ঘা দিও না। চন্দ্রনাথ মুখ ফিরিয়ে চোখের জল মুছে ফেলে বলল, আঘাত দিচ্ছি না কাকা, কিন্তু এত বড় দুর্ভাগ্যের পর দেশ, গ্রাম, সমাজ সবকিছু ছেড়ে যাওয়া ছাড়া আর আমার অন্য পথ নেই। সেই কথাই আপনাকে বলছিলাম। হ্যাঁ? কি বললে? দেশত্যাগ করবে? কেন? না জেনে এরকম বিয়ে করেছো, তাতে বিশেষ লজ্জার কারণ নেই। তবু মানে আসলে কি বলবো, শুধু একটা প্রায়শ্চিত্ত করা বোধহয় প্রয়োজন হবে। চন্দ্রনাথ চুপ করে রইল। মণিশঙ্কর উৎসাহিত হয়ে আবার বললেন, শোনো শোনো বাবা, উপায় যথেষ্ট আছে। বৌমাকে পরিত্যাগ করে একটা গোপনে প্রায়শ্চিত্ত করো,
তারপর আবার বিয়ে করো, সংসারী হও, সব দিক রক্ষা হবে। চন্দ্রনাথ শিউরে উঠল। সংসারে পোড় খাওয়া মণিশঙ্কর তা লক্ষ্য করে স্থির দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইলেন। আমি কোনো মতেই স্ত্রীকে সরযুকে ত্যাগ করতে পারবো না কাকা। পারবে চন্দ্রনাথ, পারবে। আজ বিশ্রাম করোগে, কাল সুস্থির চিত্তে ভেবে দেখো, এই কাজ শক্ত নয়। বৌমাকে কিছুতেই এ বাড়িতে স্থান দেওয়া যেতে পারে না। কিন্তু প্রমাণ না নিয়ে কি করে ত্যাগ করতে আদেশ দিচ্ছেন কাকা? আহ, বেশি প্রমাণ যাতে না হয় সে উপায় করব, কিন্তু তোমাকেও আপাতত কি আর বলি, ত্যাগ করতে হবে। ত্যাগ করে প্রায়শ্চিত্ত করলেই তবে গোল মিটবে। কে মেটাবে? আরে বাবা, আমি মেটাবো। কিন্তু কিছু খোঁজ খবর না করেই? ইচ্ছা হয় অনুসন্ধান পরে করো, কিন্তু এ কথা যে মিথ্যা নয় তা আমি তোমাকে নিশ্চয়ই বললাম। চন্দ্রনাথ বাড়ি ফিরে এসে নিজের ঘরে দরজা বন্ধ করে খাটের উপর শুয়ে পড়ল। মণিশঙ্কর বলেছেন সরযুকে ত্যাগ করতে হবে। বিছানায় শুয়ে শূন্য দৃষ্টিতে ওপরের দিকে চেয়ে মানুষ ঘুমিয়ে যেমন করে কথা বলে ঠিক তেমন করে সে ওই কথাটা বারবার বলতে লাগল। সরযুকে ত্যাগ করতে হবে, সে বেশ্যার মেয়ে। সরযুকে ত্যাগ করতে হবে, সে বেশ্যার মেয়ে। সরযুকে ত্যাগ করতে হবে, সে বেশ্যার মেয়ে। কথাটা সে অনেকবার অনেক রকম করে নিজের মুখে উচ্চারণ করল, নিজে কান পেতে শুনল, কিন্তু যেন মন থেকে বুঝতে পারল না। আমি সরযুকে ত্যাগ করেছি। সরযু বাড়ির মধ্যে নেই, ঘরের মধ্যে নেই, চোখের সামনে নেই, চোখের আড়ালে নেই, সে আর আমার নেই। সরযুকে ত্যাগ করা, তার জীবন থেকে মুছে ফেলা, এই অনুভূতিটা যে ঠিক কি এবং কেমন তার সম্পূর্ণ চেহারা হাজার চেষ্টাতেও তা চন্দ্রনাথ নিজের মধ্যে উপলব্ধি করতে পারল না। অথচ মণিশঙ্কর বলেছেন, সুস্থিরভাবে ভেবে দেখো, এ কাজ শক্ত নয়। ভেবে দেখো, এ কাজ শক্ত নয়, এ কাজ শক্ত নয়। কাজটা শক্ত কি সহজ, পারা যায় কি যায় না, তা বুঝে নেবার মতো শক্তি মানুষের হৃদয়ে আছে কি না তাও সে ঠিক করতে পারল না। সে নির্জীবের মতো পড়ে রইল এবং একসময় ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে কত কি স্বপ্ন দেখল, কোনোটা স্পষ্ট, কোনোটা ঝাপসা। ঘুমের ঘোরে কি এক রকমের অস্পষ্ট ব্যথা। বিছের দানার মতো সেই ব্যথা সারা শরীরে যেন নড়ে বেড়াতে লাগল, তাও সে অনুভব করল। তারপর যখন সন্ধ্যা হয় এমন সময় সে ঘুম ভেঙে উঠে বসল। তার মানসিক অবস্থা তখন এমন দাঁড়িয়েছিল যে মায়া মমতার ঠাঁই নেই, রাগ করবার ঘৃণা করবারও ক্ষমতা নেই। শুধু একটা না বলা না বোঝা লজ্জার ভারে তার সমস্ত দেহ মন ধীরে ধীরে অবশ হয়ে একেবারে মাটির সঙ্গে মিশে যাবার চেষ্টা করছে। বাবু, বাবু! এমন সময় বাতি জ্বালিয়ে এনে ভৃত্য বন্ধ দরজায় ঘা দিতেই চন্দ্রনাথ ধড়মড় করে উঠে পড়ল এবং দরজা খুলে দিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে লাগল। চোখের ওপর আলো লেগে তার মোহের ঘোর কেটে এসেছিল এবং তারই ভিতর দিয়ে এখন হঠাৎ সন্দেহ হল, কথাটা সত্যি কি? সরযু নিজে জানে কি? জেনে শুনে আমার সরযু আমারই এত বড় সর্বনাশ করবে? না 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 না, এ অসম্ভব। আমার সঙ্গে এত বড় বেইমানি করেছে সরযু। না, আমি মানি না, কিছুতেই মানি না। একথা চন্দ্রনাথ কিছুতেই বিশ্বাস করতে পারল না। সে তাড়াতাড়ি ঘর ছেড়ে সরযুর শোবার ঘরে গেল। সন্ধ্যা নেমে এসেছে। বাতি জেলে সরযু বসেছিল।
স্বামীকে আসতে দেখে সম্ভ্রমে উঠে দাঁড়াল। তার মুখে ভয় বা উদ্বেগের চিহ্নমাত্র নেই, যেন এক ফোঁটা রক্তও নেই। চন্দ্রনাথ একেবারেই বলল, সব শুনেছ? হ্যাঁ, সব সত্যি? সত্যি। সরজুর উত্তর শুনে চন্দ্রনাথ বিছানার ওপর ধপ করে বসে পড়ল। এতদিন বলনি কেন? মা বারণ করেছিলেন, আর তুমিও জিজ্ঞাসা করনি। তোমার মায়ের উপকার করেছিলাম, তাই তোমরা এভাবে শোধ দিলে? সরজু মুখ নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চন্দ্রনাথ আবার বলল, এখন দেখছি কেন তুমি অত ভয় ভয় থাকতে। এখন বুঝছি এত ভালোবেসেও কেন সুখ পাইনি। আগের সব কথাই এখন স্পষ্ট হয়েছে। এর জন্যই বুঝি তোমার মা কিছুতেই এখানে আসতে রাজি হননি। হ্যাঁ। আপনারা কোন শ্রেণী? আপনি বাড়ি যান না কেন? সেখানে কি কেউ নেই? খেতে দেয় এমন কেউ নেই। আপনার একটি মেয়ে আছে, তার বিয়ে কি করে দেবেন? বিশ্বেশ্বর জানেন, বাবা বিশ্বনাথের পায়ে সব সঁপে দিয়েছি। কাশিতে কত লোক আসে যায়, কিন্তু আমার সরজুর মতো এত রূপ তো কারো দেখিনি। এত রূপ আর জগতে নেই। সরজু, আগে তুমি রাঁধতে পারো? পারি। তোমার মাও তুমি দুজনেই এখানে কাজ করো? তুমি কত মাইনে পাও? মা পান, আমি পাইনি। আমি শুধু খেতে পাই। মনে করো আমি যদি খেতে দিই, তাহলে আমারও কাজ করবে? মাকে জিজ্ঞাসা করব। বেশ, তাই করো। মায়ের কি হবে? আমাদের সঙ্গে যাবেন। কাশি ছেড়ে আমি আর কোথাও যেতে পারবো না। একান্ত যদি অন্যত্র না যাবেন, তবে অন্তত স্বাধীনভাবে কাশীতে বাস করুন। হরিদয়াল ঠাকুর আমাকে মেয়ের মতো যত্ন করেন এবং আমার দুঃসময় আমায় ঠাঁই দিয়েছিলেন। আমিও তাকে বাবার মতো ভক্তি করি, তাকে কিছুতেই ত্যাগ করতে পারবো না। মুহূর্তের মধ্যে চন্দ্রনাথ পুরনো দিনের সমস্ত কথা মনে করল। সেই কাশীবাস, সেই চিরশুদ্ধ মূর্তি সরজুর বিধবা মা, সেই তার কৃতজ্ঞ সজল চোখ দুটি, স্নিগ্ধ শান্ত কথাগুলি। চন্দ্রনাথ হঠাৎ নরম হয়ে বলল, সরজু, সব কথা আমাকে খুলে বলতে পারো? পারি। আমার মামার বাড়ি নবদ্বীপের কাছে। রাখাল ভট্টাচার্যের বাড়ি আমার মামার বাড়ির কাছেই ছিল। ছোটবেলা থেকেই মা তাকে ভালোবাসতেন। দুজনের একবার বিয়ের কথাও হয়, কিন্তু তারা নিচু ঘর বলে বিয়ে হয়নি। আমার বাবার বাড়ি হালি শহর। আমার যখন 3 বছর বয়স, তখন বাবা মারা যান। মা আমাকে নিয়ে নবদ্বীপে ফিরে আসেন। তারপর আমার যখন 5 বছর বয়স, সেই সময় আমাকে নিয়ে মা। তারপরে আমরা কিছুদিন মথুরায় থাকি, বৃন্দাবনে থাকি, তারপর কাশীতে আসি। সেই সময় রাখাল মদ খেতে শুরু করে। মায়ের কিছু অলংকার ছিল, তাই নিয়ে রোজ ঝগড়া হতো। তারপর এক রাতে সমস্ত চুরি করে সে পালায়। সে সময় মায়ের হাতে একটি পয়সাও ছিল না। 7-8 দিন আমরা ভিক্ষা করে কোনো রকমে থাকি। তারপরে যা ঘটেছিল তুমি নিজেই জানো। চন্দ্রনাথের মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। সে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকা সরজুর দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে বলে উঠল, ছি ছি সরজু, তোমরা এই সমস্ত জেনে শুনে তুমি আমার এই সর্বনাশ করলে, এই যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি মহাপাপ, কি মহাপাপিষ্ঠা তুমি! সরজুর চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়তে লাগল। সে নিঃশব্দে নত মুখে দাঁড়িয়ে রইল। চন্দ্রনাথ তা দেখতে পেল না। আরো কঠোর হয়ে বলল, এখন উপায়? এবার সরজু চোখের জল মুছে আস্তে আস্তে বলল, তুমি বলে দাও।
তবে কাছে এসো। সরজু কাছে এলে চন্দ্রনাথ শক্ত করে নিজের মুঠিতে তার হাত ধরে বলল, লোকে তোমাকে ত্যাগ করতে বলছে, কিন্তু কিন্তু আমার যে সাহস হয় না, তোমাকে বিশ্বাস হয় না। আমি আমি সব বিশ্বাস হারিয়েছি। মুহূর্তের মধ্যে সরজুর বিবর্ণ ফ্যাকাশে মুখে এক ঝলক রক্ত ছুটে এলো। জলে ভেজা চোখ দুটো মুহূর্তের জন্য চকচক করে উঠল। বলল, আমাকে বিশ্বাস নেই? কিছু না, কিছু না, তুমি সব পারো। সরজু স্বামীর মুখের কাছে মুখ এনে এক আশ্চর্য শান্ত গলায় বলল, তুমি যে আমার কি তা তুমিও জানো। একদিন তুমি আমাকে বলেছিলে তোমার মুখের পানে চেয়ে দেখতে। আজ আমার মুখের পানে একবার চেয়ে দেখো। আজ আমি উপায় বলে দেব, বলো, শুনবে? শুনবো, দাও বলে কি উপায়? আমি বিষ খেলে উপায় হয় কি? চন্দ্রনাথের মুঠি আরো শক্ত হল, যেন পালিয়ে যেতে না পারে। বলল, হয়, হয় সরজু, হয়। বিষ খেতে পারবে? পারবো। খুব সাবধানে, খুব গোপনে। তাই হবে। আজই। আচ্ছা, আজই। এবার চন্দ্রনাথ চলে যাচ্ছে দেখে সে স্বামীর পা দুটো জড়িয়ে ধরে বলল, একটা আশীর্বাদ করলে না? চন্দ্রনাথ আর সরজুর মুখের দিকে তাকালো না। ওপরের দিকে চেয়ে বলল, এখন নয়, যখন চলে যাবে, যখন মৃতদেহ পুড়ে ছাই হবে, তখন আশীর্বাদ করব। তাই করো। সরজু পা ছেড়ে দিল, কিন্তু চন্দ্রনাথ চলে যেতে গেলেই সে আর একবার উঠে দাঁড়িয়ে দরজায় পিঠ দিয়ে পথ আটকে দাঁড়িয়ে বলল, আমি বিষ খেলে কোনো বিপদ তোমাকে স্পর্শ করবে না তো? কিছু না। কেউ কোনো রকম সন্দেহ করবে না তো? নিশ্চয় করবে, কিন্তু টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করব। ঠিক আছে, বিছানার তলায় একখানা চিঠি লিখে রেখে যাব, সেইখানা দেখিও। এবার চন্দ্রনাথ তার কাছে এসে মাথায় হাত দিয়ে বলল, তাই করো। বেশ করে লিখে নিচে নিজের নাম স্পষ্ট করে লিখে রেখো। কেউ যেন বুঝতে না পারে যে আমি তোমাকে খুন করেছি। ও, আর একটা কথা, ঘরের দোর জানলা বেশ করে বন্ধ করে দিও। এক বিন্দু শব্দ যেন বাইরে না যায়, আমি যেন শুনতে না পাই। সরজু দরজা ছেড়ে দিয়ে ভূমিষ্ঠ হয়ে আর একবার প্রণাম করে পায়ের ধুলো মাথায় তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তবে যাও। বলেই তার কি যেন একটা সন্দেহ হলো। হাত ধরে ফেলে বলল, থামো, আর একটু দাঁড়াও। সে প্রদীপ কাছে এনে স্বামীর মুখের দিকে বেশ করে চেয়ে দেখে চমকে উঠল। চন্দ্রনাথের দু চোখে একটা অমানসিক তীব্র দ্যুতি, ক্ষিপ্তের দৃষ্টির মতো তা ঝকঝক করে উঠল। চোখে কি দেখছো সরজু? সরজু এক মুহূর্ত চুপ করে থেকে বলল, কিছু না। আচ্ছা, যাও। সেই ভালো, সেই ভালো। আজই, আজই। সেই রাতে সরজু নিজের ঘরে ফিরে এসে কেঁদে ফেলে মনে মনে বলল, আমি বিষ খেতে কিছুতেই পারবো না। একা হলে মরতে পারতাম, কিন্তু আমি তো আর একা নই। আমি যে মা, মা হয়ে সন্তান বধ করবো কেমন করে? তাই সে মরতে পারল না। কিন্তু তার সুখের দিন যে শেষ হয়েছে তাতেও তার আর একটুও সংশয় রইল না। গভীর রাতে চন্দ্রনাথ হঠাৎ তার স্ত্রীর ঘরের মধ্যে এলো এবং সমস্ত শুনে উন্মত্ত আবেগে তাকে বুকে তুলে নিয়ে স্থির হয়ে রইল। অস্ফুটে বারবার বলতে লাগলো, এমন কাজ কখনো করো না সরজু, কখনো না। কিন্তু এর বেশি সে তো আর কোনো ভরসাই দিতে পারল না। তার এই বিশাল বাড়িতে
এই হতভাগিনীর জন্য এতটুকু কোণের সন্ধানও তো সে খুঁজে পেল না, যেখানে সরজু তার লজ্জিত কলঙ্কিনী মুখখানা লুকিয়ে রাখতে পারে। সমস্ত গ্রামের মধ্যে কোথাও এক বিন্দু মমতাও সে কল্পনা করতে পারল না, যার আশ্রয়ে সে চোখের জলের একটি ফোঁটাও মুছতে পারে। কেঁদে কেটে সে 7 দিনের সময় ভিক্ষা করে নিয়েছে। ভাদ্র মাসের এই শেষ 7টি দিন সে স্বামীর আশ্রয়ে থেকে চিরদিনের মতো আশ্রয়হীন পথের ভিখারিণী হয়ে যাবে। ভাদ্র মাসে ঘরের কুকুর বিড়ালও তাড়াতে নেই, গৃহস্থের অকল্যাণ হয়। তাই সরজুর এই আবেদন গ্রাহ্য হয়েছে। একদিন সে স্বামীর হাত ধরে বলল, আমার কপালে যা আছে তা আমি ভোগ করব, সেজন্য তুমি দুঃখ করো না। আমার মতো হতভাগীকে ঘরে এনে অনেক সহ্য করেছ তুমি, আর করো না। বিদায় দিয়ে এবার সংসারী হও। আমার এমন সংসার যেন ভেঙে ফেলো না। চন্দ্রনাথ হেঁট মুখে নিরুত্তর হয়ে থাকে। ভালো মন্দ কোনো জবাবই খুঁজে পায় না। তবে এই কথাটা তার মনে হচ্ছে, আজকাল সরোজ যেন মুখরা হয়েছে, বেশি কথা বলছে। এতদিন তার মনের মধ্যে যে ভয়টা ছিল, এখন তা নেই। 2 দিন আগেও সে মুখ ঢেকে মুখোশ পরে এ সংসারে বাস করছিল। তখন সামান্য বাতাসেও ভয় পেত, পাছে তার ছদ্মবেশ খসে পড়ে, পাছে তার সত্যি পরিচয় জানাজানি হয়ে যায়। এখন তার সে ভয়ে গিয়েছে, তাই এখন নির্ভয়ে কথা বলছে। সত্যিই তাই। এ জীবনে তার যা কিছু ছিল, সেই স্বামী তার সর্বস্ব, সমাজের আদালত ডিক্রি জারি করে নিলাম করে দিয়েছে। সে এখন মুক্তঋণ, সর্বস্বহীন সন্ন্যাসিনী। তাই সে স্বামীর সঙ্গে স্বচ্ছন্দে কথা বলে, বন্ধুর মতো, শিক্ষকের মতো উপদেশ দিয়ে নির্ভীক মতামত প্রকাশ করে। আর সেদিনের রাতে দুজন দুজনকে ক্ষমা করেছে। চন্দ্রনাথ বিষ খেতে প্রায় বাধ্য করেছিল। তারে আত্মগ্লানি সরজুর সব দোষ ঢেকে দিয়েছে। পরদিন সকাল থেকে হরকালী এক টুকরো কাগজে টিকিট এঁটে স্বামীকে দিয়ে মাথামুন্ডু কত কি লেখাচ্ছিলেন। ব্রজকিশোর একবার জিজ্ঞাসা করলেন, এত লিখে কি হবে? তোমার যদি একটু বুদ্ধি থাকতো তাহলে এই কথাটা জিজ্ঞেস করতে না। শোনো, একবার আমার কথা না শুনে এটি ঘটেছে, আর কোনো বিষয়ে তুমি তোমার নিজের বুদ্ধি খাটাতে যেও না। হ্যাঁ। হরকালী যা বললেন, সুবোধ শিশুর মতো ব্রজকিশোর তাই লিখে নিলেন। শেষ হলে হরকালী নিজে তা আদ্যোপান্ত পড়ে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ঠিক হয়েছে। হ্যাঁ। নির্বোধ ব্রজকিশোর চুপ করে রইলেন। বিকেলে হরকালী কাগজখানি হাতে নিয়ে সরজুর কাছে এসে বললেন, বৌমা, এই কাগজখানিতে তোমার নামটি লিখে দাও দেখি। কাগজ হাতে নিয়ে সরজু মামি শাশুড়ির মুখের দিকে চেয়ে বলল, কেন মামিমা? যা বলছি তাই করো না বৌমা। কিসে নাম লিখে দেব তাও কি শুনতে পাবো না? তা বাচ্চা, তোমার ভালোর জন্যই বলছি। তুমি এখানে যখন থাকবে না, তখন কোথায় কিভাবে থাকবে তার সন্ধান তো আমরা নিতে যাব না। তা শোনো বাছা, এই যেমন করেই তুমি থাকো না কেন, মাসে 5 টাকা করে খোরাকি পাবে। বলো, এ কি মন্দ? হ্যাঁ, ভালো মন্দ সরজু বুঝত, এবং এই শুভাকাঙ্ক্ষিনীর বুকের ভিতর যতটুকু ভালো চিন্তা ছিল তাও বুঝল। কিন্তু যার প্রাসাদের মতো বাড়ি নদীর গর্ভে ভেঙে পড়েছে, সে আর খান কত কীট বাঁচাবার জন্য নদীর সঙ্গে ঝগড়া করতে চায় না। সরজু সেই কথাই ভাবল। তবুও একবার হরকালীর মুখের দিকে চেয়ে দেখল। সেই দৃষ্টি দিয়ে, সরজুর যে দৃষ্টিকে হরকালী মন থেকে ঘৃণা করতেন, ভয় করতেন, আজও তিনি এ চাউনি সহ্য করতে পারলেন না। চোখ নামিয়ে বললেন, বৌমা। হ্যাঁ মামিমা, লিখে দি। সরজু কলম নিয়ে পরিষ্কার করে নিজের নাম সই করে দিল।
আজই 2রা আশ্বিন, সরজুর চলে যাবার দিন। সত্যিই কি সরজু চলে যাবে তার এতদিনের সংসার ছেড়ে? কোথায় যাবে সে? কে দেবে আশ্রয়? সরজুর গর্ভের সন্তান কোথায় জন্মাবে? সে কি তার বাবা চন্দ্রনাথকে চিনবে না তবে? আর ওদিকে রাখাল দাস, সে কি করবে? চুপ করে বসে থাকবে, নাকি টাকার লোভে আরো বড় কোনো ক্ষতি করবে সরজুর? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রনাথ। আজ শুনলেন পর্ব 2। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য স্পন্দন দাস, চন্দ্রনাথ প্রসূন দাস, মণিশঙ্কর রূপন দাশগুপ্ত, ব্রজকিশোর সুদীপ্ত ঘোষ, হরকালী গার্গী হর চট্টোপাধ্যায়, হরিদয়াল জয় মুখার্জি, সরজু অধ্যায় সাহা, হরিবালা আলপনা শর্মা, কৈলাস সমীর চরিত, রাখাল সৌরভ চ্যাটার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।